আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি ইসলাম চ্যানেল বাংলার নিয়মিত আয়োজন জনরায় অনুষ্ঠানে। বরাবর মতো অনুষ্ঠানের পুরোটা জুড়ে আমি এসএইচ সোহাগ থাকবো আপনাদের সাথে, এবং আমাদের সাথে আলোচনায় অংশ নিতে আজকে স্টুডিওতে রয়েছেন আমার বাম পাশে রয়েছেন মুজিবুল হক মনি, ভাইস প্রেসিডেন্ট ইউকে যশোর। স্বাগত আপনাকে। আপনাকে ধন্যবাদ। এছাড়া আমাদের সাথে আরও যুক্ত হবেন সাংবাদিক এবং কলামিস্ট রোমান বক্ত চৌধুরী। দর্শক জনরা, এই অনুষ্ঠানটি আপনারা দেখে থাকেন ইসলাম চ্যানেল বাংলা স্কাই 784 নাম্বারে, এবং স্কাইয়ের পাশাপাশি আপনার এই অনুষ্ঠানটি দেখতে পাবেন ইসলাম চ্যানেল বাংলা নিজস্ব ফেসবুক পেজের ফেসবুক লাইভের মাধ্যমে। আপনাদের যে কোনো ধরনের মতামত এবং যে কোনো ধরনের প্রশ্ন করতে পারেন আমাদের টিভি স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে। আমরা এই অনুষ্ঠানে মূলত আলোচনা করে থাকি বাংলাদেশ এবং বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে। বরাবর মতো সেই ধারাবাহিকতা আমরা বাংলাদেশের প্রেক্ষাপট নিয়ে আলোচনা করবো, এবং শুরুতেই যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব, আমি জনাব মুজিবুল হক মনি, আপনি নিশ্চয়ই ভালো আছেন, এবং ঈদ পরবর্তী এটি জনরায় প্রথম প্রোগ্রাম, এবং ঈদের শুভেচ্ছা আপনার প্রতি, এবং জনরায় সকল দর্শকদের প্রতি ঈদের শুভেচ্ছা। যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করতে চাচ্ছি যে সদ্য ঈদ হয়ে গেল, এবং আমরা জানি যে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটটা সবসময় কিছুটা কোনো না কোনো বিষয় নিয়ে কিছুটা উত্তপ্ত থাকে। হয় সেটা ইলেকশন হোক, সেটা নির্বাচন কমিশন সংক্রান্ত কোনো বিষয় হোক, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হোক। তো আমরা এর আগে আমরা কয়েকদিন আগে দেখেছি যে ওবায়দুল কাদের, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী, তিনি একটি বক্তব্য দিয়েছেন যে বিএনপিকে কাছে লিস্ট চেয়েছেন যে কারা কতজন নির্যাতিত হচ্ছে এবং কারা নির্যাতিত হয়েছে, এবং সেটার প্রেক্ষিতে বিএনপির পক্ষ থেকেও একটা বক্তব্য এসেছে। তো আপনি এই বিষয়টা কিভাবে দেখছেন? খুব ভালো হতো যদি বিএনপি কেউ থাকতেন এখানে আজকে। আমি আপনার মাধ্যমে জনরায়ের যারা সম্মানিত দর্শক আছেন দেখছেন, আমি সবাইকে আমার তরফ থেকে ধন্যবাদ জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি, এবং নববর্ষ জানাচ্ছি সবাইকে। হ্যাঁ, আমরা বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপটে আপনি যে কথাটা বলছেন যে কোনো না কোনো সময়ে কিছু নিয়ে, এই বিষয় নিয়ে হঠাৎ করে রাজনীতির মাঠ উত্তপ্ত হয়, এটা স্বাভাবিক। আমাদের বাংলাদেশের জন্য এটা হয় ভাইয়া। যে দেশে রাজনৈতিক স্ট্যাবিলিটি নেই, স্থিরতা নেই, সেইখানে আপনার এই ধরনের হবেই, হওয়ার কোনো আর কোনো নাই, মানে বিকল্প নাই। এবং এই বিকল্পটা বাংলাদেশ না, শুধু বাংলাদেশের মতো যতগুলো দেশ আছে সবখানেই একই অবস্থা। আপনার প্রশ্ন হচ্ছে গিয়ে যে ওবায়দুল কাদের সাহেব একটা করছেন, আমি শুনছি এটা নিউজের মধ্যে, যে উনি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন বিএনপির প্রতি, যে ওই বিএনপি বলছে যে সরকার বিএনপির অনেক নেতাকর্মীদেরকে অ্যারেস্ট করেছে, জেলে পুরেছে, এবং তারা মানবতর জীবনযাপন করছে। তো এই ধরনের যদি হয়ে থাকে তাহলে উনি একটা তালিকা দিন, একটা লিস্ট দিন। আমার কাছে যেন একটু অদ্ভুত মনে হয়েছে এই প্রস্তাবটা, এই জন্যেই যে সরকারের পক্ষ থেকে উনি একটা চ্যালেঞ্জ করছেন, কিন্তু সেই চ্যালেঞ্জটাকে বিএনপি কীভাবে নেবে সেটা বিএনপির ব্যাপার। বাট আমরা যারা নিরপেক্ষভাবে চিন্তা করব, আমরা বলতে পারি যে আদৌ এই চ্যালেঞ্জটাতে একটা কিন্তু প্রশ্ন আসে, যে আদৌ সরকার কি কোনো দমননীতি চালাচ্ছে কিনা বিরোধী রাজনীতির উপর, তাই না? হ্যাঁ, তো এটার প্রমাণের দায়িত্ব, বার্ডেন অফ প্রুফ যেটা, এটা বিএনপির উপরেই। তাদেরকে প্রমাণ করতে হবে যে আসলেও তারা নির্যাতিত কিনা, তারা নিপীড়িত কিনা সরকারের মাধ্যমে, সরকার দ্বারা বা সরকারের প্রতিষ্ঠানগুলো দ্বারা বা আইন শৃঙ্খলা বাহিনী দ্বারা। এই কথাগুলা তাদেরকে প্রমাণ করতে হবে বিএনপিকে। তো আমি যেটা বলবো যে একটা সাধারণ মানুষ হিসেবে বাংলাদেশে দীর্ঘদিন যাবৎ বিরোধী রাজনীতির প্রতি দমন আছে, দমনের কারণগুলো আছে, যেটা আমি বলবো যে ওবায়দুল কাদের উনি ওইভাবে জান নাই হয়তোবা, যে এই কারণে তাদেরকে অনেক সময় আমরা জেলে পুড়িয়েছি বা করেছি, এবং সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে এই ধরনের কোনো কিছু কথা বলেন নাই। না বলে উনি সরাসরি কিন্তু একটা চ্যালেঞ্জ দিয়েছেন যে একটা লিস্ট দেওয়ার জন্য। তো লিস্ট কিন্তু বিএনপি দিতে পারবে, বিএনপির কাছে লিস্ট থাকবে না কেন? অবশ্যই আছে, এটা আছে, কারণ দমন হয়েছে। বাংলাদেশের প্রত্যেকটা সরকার যখন আসে তখন বিরোধী রাজনীতির উপরে দমন চলে,
সেটা একেবারে বাংলাদেশ সৃষ্টির পর থেকে এই পর্যন্ত চলেই আসছে। সুতরাং এখানে লিস্ট মানে এটা দমন যেহেতু আছে, সেখানে বিএনপির জবাবও আছে। আমার প্রশ্ন এইখানে যে এই জন্যই বললাম যে যদি বিএনপির কেউ থাকতেন তাহলে আমি এই কথাটা বলতে পারতাম। যেমন হঠাৎ করে হয়ে গেল, কি বলে আমাদের বিএনপি নেতা ইলিয়াস আলী গুম হয়ে গেলেন। যখন গুম হয়ে গেলেন তখন চ্যানেল এসছে একটা ওই অভিমত অনুষ্ঠানে আমি ছিলাম এতে, তা আমি তখন বলছিলাম এই কথাটা যে সরকার কিছু বলছে না, যেহেতু এটা গুম কে করছে, সরকার তো বলবে না যে আমরা গুম করেছি, তো বলবে না, তাই না? তাহলে বিরোধী দলের কাজটা কি? এই ক্ষেত্রে বিরোধী দলের কাজটা কি হইতে পারে? যে আমরা এই বিষয় নিয়ে আরো বিস্তারিত আলোচনা করব। আমাদেরকে মাগরিবের আজানের বিরতিতে যেতে হবে। দর্শক দেখছিলেন জনরায় কথা বলছিলেন বাংলাদেশের রাজনীতি এবং রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে। সময় হলো একটি বিরতির পর আবার ফিরে আসবো, ততক্ষণ সাথেই থাকুন। বিরতির পর আরও একবার স্বাগত সবাইকে। দেখছিলেন জনরায় কথা বলছিলাম মানুষের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে। বিরতির আগে যে প্রসঙ্গে কথা বলছিলাম মজিবুল হক মনি আপনার সাথে, এবং যে প্রশ্নটি ছিল আপনার প্রতি এবং যে বিষয় নিয়ে আমরা আলোচনা করছিলাম যে ওবায়দুল কাদের যে উক্তিটি করেছেন এবং যে একটা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন বিএনপির প্রতি, যে বিরোধী দলের প্রতি যে নিপীড়ন নির্যাতন চলে তার একটা তালিকা আছে। তো আপনি যে আমি যেখানে ছিলাম, আমি মনে করি যে আমি এইখানে যাওয়ার আগে আমাদের সম্মানিত গেস্ট ওনার কাছ থেকে প্রশ্নের কন্টিনিউশনটা হলে শেষ করলে পরে আবার ওনার ইয়েতে একটু আমি এই জন্য আপনার সুবিধা ফিরে আসবো আমি। না, আমার কথা হচ্ছে কি যে ইলিয়াস আলী যখন গুম হওয়ার পরে তো মানে একটা চলছে মারাত্মক ধরনের সবখানে ইয়েতে, তখন ওই আমি একটা প্রশ্ন করছিলাম এখানেই, ওই অভিমতে এই কথাটাই বলছিলাম যে বিএনপির এখানে করণীয়টা কি? শুধু কি সরকারকে দোষারোপ করেই ক্ষান্ত হয়ে গেল কিনা, নাকি আরও কিছু কাজ আছে, বিএনপির কোনো কাজ আছে কিনা এখানে? কারণ গুম সংস্কৃতিটা মারাত্মক সংস্কৃতি একটা দেশের জন্য। সেখানে ইলিয়াস আলীর মতো একজন জননন্দিত একটা মানুষ, সিলেটের রাজনীতি বলেন বা জাতীয় রাজনীতি বলেন, এই লোকটা হঠাৎ করে গুম হয়ে গেল এবং আজ পর্যন্ত তার কোনো উদ্দেশ্য নেই বাইয়া নাই। সেইখানে সরকার আজ পর্যন্ত এটার কোনো করতে পারে নাই। বার্ডেন অফ প্রুফ যেটা আমি বলবো, আগে যে কথাটা বলছিলাম ওবায়দুল কাদের সাহেবের চ্যালেঞ্জের, যে এটাকে প্রমাণ করার বার্ডেন অফ প্রুফটা কিন্তু অটোমেটিক্যালি চলে যায় বিরোধী রাজনীতির কাছে, যে আসলে কি সরকার দমন নীতি করছে কিনা। আমরা জানি, আমি আগেই বলছেন যে পাবলিক হিসেবে যদি আমি বলি যে আমি নিজে জানি, যদিও আমি বিএনপি রাজনীতি করি না বা বিএনপি রাজনীতির প্রতি আমার তেমন কোনো নাই, বরং সরকারের সঙ্গে আমার দল একটা জুটে আছে বা আছে, কিন্তু তারপরেও আমি বলবো যে বিরোধী রাজনীতির উপরে দমন হচ্ছে। এটাকে অস্বীকার করার কোনো এটাকে শুধুমাত্র এখন হচ্ছে নাকি বিগত সময়? না, বিগত সময় ধরেই হচ্ছে, এটা হচ্ছে। এবং আগেই বলছি যে প্রত্যেকটা সরকারের সময় হয়েছে বিরোধী রাজনীতির উপরে দমন, একেবারে বাংলাদেশ সৃষ্টির পর থেকে। সেইখানে আজকে যে চ্যালেঞ্জটা ছুড়ে দিচ্ছেন ওবায়দুল কাদের সাহেব, সরকার তাহলে বোঝা গেল যে একটা অবস্থান নিয়ে নিচ্ছে কোথায়, যে আসলে কোনো দমন নীতি হচ্ছে না, দমন হচ্ছে না ওনার কথার পরিপ্রেক্ষিতে। তাহলে কি করতে হবে? বিরোধী রাজনীতিকেই প্রমাণ করতে হবে যে দমনটা আসলে কিভাবে হচ্ছে। লিস্ট দেওয়াটা বিএনপি বাধ্য না, যে সরকারকে লিস্ট দিতে হবে, কিন্তু জনসাধারণকে তো অন্তত এই আইডিয়াটা দিতে হবে যে হারটা কি, কতটুক হারে কত সংখ্যক মানুষ নির্যাতনের শিকার, এটা কিন্তু বিরোধী দলকেই সেখানে। জি, নিশ্চয়ই। আমি আপনার কাছে ফিরে আসবো। জনাব রোমান বক্ত চৌধুরী, স্বাগত আপনাকে এবং ঈদের এবং বাংলা নববর্ষের শুভেচ্ছা আপনার প্রতি। যে বিষয় নিয়ে আমরা আলোচনা করছিলাম যে ওবায়দুল কাদের সাহেব তিনি বিরোধী দলের কাছে একটি লিস্ট চেয়েছেন, যে দমন নির্বাচনকে তিনি একটা চ্যালেঞ্জের মতো দিয়েছেন, যে আপনারা লিস্ট দেন যে কাদের বিরুদ্ধে নির্যাতন হচ্ছে। তো আপনি কি মনে করেন তার বক্তব্যের মাধ্যমে কি উঠে আসে না যে সরকারের পক্ষ থেকে কিংবা বিরোধী দলের প্রতি নির্যাতন আসলেই হচ্ছে? ধন্যবাদ সোহাগ ভাই, ধন্যবাদ মনি ভাই। বিলেটেড ঈদ মুবারক এবং শুভ নববর্ষ।
ওয়াহিদুল কাদের উনি যদি মন্ত্রী না থাকতেন তাহলে ওনার কথাবার্তা নিয়ে আসলে কেউ কথা বলতো কিনা আমি জানি না। আসলে এই তিনি যে না লিস্টের কথাটা উনি না তিনি বলেছেন, তিনি মন্ত্রী, সেই সাথে কিন্তু সরকারি দলের তিনি সাধারণ সম্পাদক। এটাই। এখন তিনি মন্ত্রী হিসেবে কথা বলেন না সরকারের একজন হিসেবে, না আমি মানে ওনার পজিশনটা কি ওনা বোঝেন না, তো সবসময় কথা বলেন তিনি এমন একটা ঢঙ্গে যে সেটা আসলে গুরুত্ব হারিয়ে ফেলে অনেক সময়। এখানে লিস্ট ওনার কাছে দিতে হবে কেন? এর জন্য তো একটা নির্দিষ্ট বাহিনী রয়েছে, আইন আদালত রয়েছে, সেখানে যাবে। ওনার কাছে লিস্ট দেওয়ার মানেটা কি? তার মানে কি যে ওই সরকারি সব কিছু বিচার করবে, সব কিছুই করবে? আমার এই ধরনের কথাবার্তার জবাব দেওয়াটাও আমার কাছে আসলে লজ্জা লাগে যে বাংলাদেশে এই ধরনের মন্ত্রীরা আহ, আছেন। যাই হোক, মনি ভাই যেটা বলছিলেন যে প্রত্যেক সরকারের আমলেই দমন পীড়ন এগুলো বিরোধী দলের উপর গেছে। আসলে আমাদের রেশিওটা কি আগের চেয়ে বেশি না কম? অবশ্যই বেশি, অবশ্যই বেশি। এটা তো মানে এখন বলা যায় যে চ্যাম্পিয়নের উপরেও আওয়ামী লীগ যেটা দেখিয়েছে সেটা যদি বিএনপি করে তাহলে দেশ কোথায় যাবে আমি জানি না, যদি কখনো বিএনপি ক্ষমতায় আসে। তো সাধারণ স্বাভাবিকভাবে এই দুদলই তো ঘুরে ফিরে ক্ষমতায় আসতো আগে, যখন নির্বাচনের পরিবেশটা মোটামুটি একটা স্থিতিশীল ছিল বা স্থিতিশীলতার দিকে যাচ্ছিল। এখন ঘটনা হচ্ছে যে বাংলাদেশের গুড়ায়ের সমস্যা, মানে সরকারি দলে যারা থাকেন তারা আসলে সব ধরনের ক্ষমতা ভোগ করেন এবং সেই ক্ষমতাকে তারা অন্যায়ভাবে ব্যবহার করেন, মূলকভাবে ব্যবহার করেন, যার কারণে সেটা আওয়ামী লীগ হয়তো সবচেয়ে বেশি ব্যবহার করেছে এবং এবং ব্যবহার করেই যাচ্ছে। এটা বিএনপির আমলেও হয়েছে। এই দমন পীড়নটা আমাদেরকে কমাতে হলে আমাদের কিছু মানে কাঠামোগত সংস্কার যেটা সেটা দরকার। আমাদের রাজনীতিতে বিরোধী দলের আরও বেশি অংশগ্রহণ দরকার সরকারের কার্যক্রমে, যেটা সরকারের বিভিন্ন মন্ত্রী মিনিস্টাররা করেন, বিভিন্ন জায়গাতে করে থাকেন, সেটা বিরোধী দলের কোনো জায়গা নেই। সুতরাং এইসব জায়গাতে অর্থাৎ সংসদটা যদি আরও বেশি সবাই মানে যেসব সংসদ সদস্যরা হচ্ছেন তারা সবাই মিলেমিশে যদি ক্ষমতাটা বন্টন করে নিতে পারতেন তাহলে সেটা আমার মনে হয় যে এই ধরনের ঘটনা বা এই ধরনের কথাবার্তা তিনি বলতে পারতেন না। বললে তিনি আইনের মুখোমুখি হতেন। কিন্তু সেই সুযোগটা তো এখন আর নেই, কারণ হচ্ছে অনেক রাজনৈতিক দল তার নেই বলে যে নির্বাচন কমিশন কিংবা সরকারি দল তারা তো আহ্বান জানিয়েছে সবাইকে অংশগ্রহণ করার জন্য, কিন্তু নির্বাচনে তারা আসেননি। ঘটনা হচ্ছে আপনি যখন বিচারের পথ বন্ধ করে দিবেন, ন্যায়সঙ্গত দাবি আদায়ের পথ বন্ধ করে দেবেন, তখন মানুষ অন্যায়ভাবে বা যেটা আসলে প্রথাগতভাবে প্রচলিত না যেটা সেটার পথ ধরবে, মানুষ মারামারি করবে, মানে জোর জবরদস্তি করে সেই ক্ষমতাটা ফিরিয়ে নিয়ে আসবে, যেটা পাকিস্তানের সাথে আমাদের হয়েছিল। পাকিস্তান যখন আমাদেরকে বিচার্যভাবে আমাদের সব কিছু হস্তান্তর করে নেয় তখন আমাদের কি করতে হয়েছে? আমাদেরকে অন্যায় করতে হয়েছে। সেই অন্যায়টা আমাদের একটা ন্যায়সঙ্গত দাবির জন্য। তো সুতরাং এভাবেই চলবে। যখন ওরা জোর দেখাচ্ছে ক্ষমতায় থেকে, পরবর্তীতে কোন দিন হয়তো এরাই সলিড হবে আস্তে আস্তে, বিরোধী দল যারা আজকে বিরোধী পক্ষ নির্যাতিত হচ্ছেন তারাই একদিন হয়তো এর নেবেন, কি বলা যায়, প্রতিশোধ নেওয়া হবে। তাতে আমাদের সমস্যা হবে, জনগণের সমস্যা হবে, এটা আমরা চাই না। তো এটাই হচ্ছে পাল্টাপাল্টি ব্যবস্থা আর কি। যদি আপনি নিয়মের পথটা বন্ধ করে দেন, অনিয়ম তখন জাগ্রত হবে, জায়গা করে নিবে এবং অনিয়মের মাধ্যমে আবার একটা নিয়ম প্রতিষ্ঠিত হওয়ার। জি ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। যেখানে বিভিন্ন জাতীয় এবং আন্তর্জাতিক বিভিন্ন মানবাধিক সংস্থাগুলা তারা বারবার বলে আসছে, তারা বিভিন্ন ধরনের রিপোর্ট দিয়ে আসছে যে বাংলাদেশে এই নির্যাতন হচ্ছে, তো সেই জায়গাতে ওবায়দুল কাদেরের এই ধরনের প্রশ্ন করার কোনো যুক্তি আছে কিনা? হ্যাঁ, আমি বলি ওই যে একটু আগে ভক্ত ভাই কিন্তু এটা ক্লিয়ার করছেন যে উনি হিসাব চাইবেন কেন। হিসাবটা চাইবে, এটার জন্য প্রতিষ্ঠান রয়েছে, ল এনফোর্সমেন্ট রয়েছে, সেখানে লিস্টগুলো আছে বা আছে। কথা হচ্ছে গিয়ে যে ওবায়দুল কাদের সাহেবের চ্যালেঞ্জটাকে আমি চ্যালেঞ্জ হিসেবে নিলাম, করলাম, সেটাকে বিরোধী দল কীভাবে ফেস করবে, আমি কিন্তু এই কথাটাই বলছিলাম যে কীভাবে এটাকে নিবে এই বিরোধী দল। এটা আমি বলি আর কি যে বিএনপিকে একটু দিতে হবে, মানুষদেরকে একটা গাইডলাইন দিতে হবে যে আমরা এটা এইভাবে যাব, এই পথে যাব বা করব। আমি ওই যে আগে আলাপটা করছিলাম যে ইলিয়াস আলীর গুমের পরে একটা প্রস্তাব দিচ্ছিলাম বিএনপিকে যে আমরা অনেকেই বিএনপি কিন্তু ইতিমধ্যে বাংলাদেশের বিভিন্ন বিষয় নিয়ে, সরকারের কার্যক্রম নিয়ে
বিদেশিদের ধারস্থ হয়েছেন বিভিন্ন সময় বা বিভিন্ন ইয়েতে। একটা জিনিস আছে যে ইন্ডিপেন্ডেন্ট ইনকোয়ারি একটা বডি তৈরি করতে পারে ওই মানে বিএনপি, যেটা আপনার জাতিসংঘের আইনের মাধ্যমে এটার কিন্তু আছে, বৈধতা আছে বা আছে। সেইটা আজ পর্যন্ত বিএনপি করে নাই। আসতে কতদিন হয়েছে? প্রায় 7-8 বছর হয়ে গেছে না? ইলিয়াস আলী আরো বেশি হবে, 10 বছরের মতো হয়ে গেছে। আমি তখন দিচ্ছিলাম সেই অভিমত, এই প্রস্তাবটা যে আপনারা ইন্ডিপেন্ডেন্ট একটা ইনকোয়ারির করেন। হ্যাঁ, ইন্ডিপেন্ডেন্ট ইনকোয়ারিটাকে গভর্নমেন্ট পাত্তা দিবে কি দেবে না এটা কিচ্ছু আসা যায় না ইন্ডিপেন্ডেন্ট বডির। কেন? ইন্ডিপেন্ডেন্ট বডিটা গঠন হবে আন্তর্জাতিক আইনের অনুসারে। সুতরাং সেখানে গুরুত্বটা সরকার দিবে কি না দিবে সেটা কোনো বিষয় না, বরং সেটা ওই আন্তর্জাতিক পর্যায়ে জিনিসটাকে আরও একটু শক্তভাবে করা যায়। আজ পর্যন্ত বিএনপি কিন্তু আজকে তো 15-16 বছর হয়ে গেছে এই সরকার, আজ পর্যন্ত এই ধরনের কোনো কিছু বিএনপির কাছ থেকে আসে নাই। কেন আসে নাই আমার কাছে আমার উত্তর জানা নাই বা ইয়েতে জানা। আমার কথা হচ্ছে গিয়ে যে সরকারের দমন নীতি যতটুই হার যতই উঠুক না কেন, এটার পরিণতিটা সরকারকে নিতেই হবে, যে কোনো সরকারই হোক এটা পরিণতি নিতে হবে বা করতে হবে। হ্যাঁ, এইটা কেন সরকার করছে বা সরকার এতটা স্বৈরাচারিত্বটা হাতে নিল কেন, এটারও একটা কারণ জনসাধারণের কাছে কিন্তু থাকতে পারে। যে এতটা দিনে রাত্রে হচ্ছে, এরপরেও দেখা যায় যে ওইভাবে যে প্রতিবাদ হওয়ার কথা একেবারে স্বতঃস্ফূর্তভাবে, দলীয়ভাবে শুধু না, স্বতঃস্ফূর্তভাবে মনে করেন যে এই জায়গাটা বিএনপি কিংবা বিরোধী আমি বিরোধী দলকে এখানে বলছি না, কারণ বিরোধী দল যতটুকু দরকার তারা করছে, তারা করে যাচ্ছে। তারা কিন্তু প্রতিবাদ করছে, তারা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের করছে। আগে জ্বালাও পোড়াও করছিল, কিন্তু এখন অনেকটা ইয়েতে চলে আসছে, তারা কিন্তু চালিয়ে যাচ্ছে, ঠিক আছে। কিন্তু এটা সম্ভব হয় না যতক্ষণ পর্যন্ত সর্বস্তরের মানুষ গণজাগরণ যেটাকে বলে সেটা যতক্ষণ পর্যন্ত না আসবে, স্বৈরাচারিত্ব কখনো একটা সরকারের কাছ থেকে করা যায় না, দূর করানো যায় না। সেটা বিএনপি ব্যর্থ হচ্ছে কিনা এটা বিএনপি জানবে আর জনসাধারণ জানবে তো আমার মনে হয় আর কি যে কেমন যেন একটা কারণ সেখানে কাজ করছে। চ্যানেল 9-এ অনেক আগে এই কথাটা আসছিল যে আমি বলছিলাম আর কি যে দিনের ভোট রাতে হচ্ছে, গভর্নমেন্ট ফ্রেম হচ্ছে, কিন্তু ওইটার বিরুদ্ধে কোনো সাংস্কৃতিক কর্মী যাচ্ছে না, এটার বিরুদ্ধে কোনো প্রফেশনাল কেউ যাচ্ছে না। আইন শৃঙ্খলা বাহিনী বাদ দেন, ওরা যে গভর্নমেন্টে আসে এদের হয়ে যায়, পাচাটা হয়ে যায়, এদের কথা বাদ দেয়, এদেরকে আমি গণায় ধরি না। কিন্তু এছাড়া যে ডিফারেন্ট সেকশন, ডিফারেন্ট পোর্শন অফ দ্য মাচ পিপুল, ওরা কিন্তু যাচ্ছে না। এই না জাগার কারণটা কি, এটা কিন্তু বিএনপিকে বুঝতে হবে, এইটা বুঝতে হবে। কারণ বিএনপি না, শুধু যে কোনো দলের জন্য সময় একটা মারাত্মক জিনিস। 81 সন 82 সনের রাজনীতি তো আজকে না, 75 সনের রাজনীতি তো আজকে না, বা এরশাদের সময়ের যে সময় এটা আজকে না। আপনি কি বলতে চাচ্ছেন যে বিএনপি সনাতন পদ্ধতিতে তাদের দল পরিচালনা, সনাতন পদ্ধতিতে, বা আমি বলবো আর কি যে জনসাধারণের যে মানে ভাষাটা বা চাহিদাটা সেইখান পর্যন্ত পৌঁছতে বিএনপি কোথায় যেন একটু হচ্ছে, বারবার যেন মানে বাধাপ্রাপ্ত হচ্ছে বা হচ্ছে। এটার কারণটা বিএনপি জানবে, বা জনসাধারণ যদি বুঝে এটাই যে হ্যাঁ বিএনপি ব্যর্থতা আছে বা মানে শুধু একটা কথা বলে ফেলি আমরা যে বিএনপি বা বিরোধী দলের ব্যর্থতা আছে এই জন্য, তাহলে 17 বছর আওয়ামী লীগ ক্ষমতার বাইরে ছিল, তখন ব্যর্থতাটা কোথায় ছিল, কার ছিল? আওয়ামী লীগের ছিল না তো এইভাবে না গিয়া আমরা যদি ওইভাবে আসি যে বিরোধী দল তার ভূমিকাটা কতটুকু পালন করছে, সরকার তার ভূমিকাটা কেমন পালন করছে, সেইটাকে আমি বিবেচনা করে আমাকে আসতে হবে কনক্লুশনে যে এই হলো আমার রাস্তা, এই হলো আমার দাবি বা আজকে যে লিস্টটা চাচ্ছেন বিএনপি, এই লিস্টটা না দিক, কিন্তু এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে বিএনপিকে এমন একটা কিছু করার দরকার
যার কারণে যে বার্ডেন অফ প্রুফটা যেটা এটা জনসাধারণের কাছে ক্লিয়ার করা দরকার, কারণ এটা তো সে চ্যালেঞ্জ করছে, ওবায়দুর রহমান তো চ্যালেঞ্জ করছে ওবায়দুল কাদের। জি সেই ক্ষেত্রে বিএনপিকে একটা কিছু করতে হবে। জি আমি সবসময় একটা জিনিস বিশ্বাস করি সোহাগ ভাই, যে দেশে বিরোধী রাজনীতি সুন্দর না, সুস্থ না, বা সুস্থ রাখা হয় না, সেখানে যে কোনো সরকার স্বৈরাচার হইতে বাধ্য, নিশ্চয়ই। সোজা কথা। এটা একেবারে পলিটিক্যাল সায়েন্সের একটা একেবারে মূল কথা। ইয়েতে সেই ক্ষেত্রে দায়িত্বটা শুধু বিরোধী দলের না, সেখানে সরকারের দায়িত্ব আছে অন্যান্য যারা আছে তাদেরও। এই জিনিসটা আমি বুঝি। জি ধন্যবাদ আপনাকে জনাব রোমান বক্তন চৌধুরী। আপনার কি মনে হয় যে বিরোধী দল অর্থাৎ বিএনপি তারা জনগণের ভাষা বুঝতেছে না, কিংবা তাদের যে ভূমিকা থাকার কথা সেই ভূমিকা তারা পালন করতে পারছে না? মনি ভাইয়ের কথা আংশিক সত্য বা ঠিক আমি মনে করছি, কারণ বিএনপি বা আওয়ামী লীগ এই দুটি দলই আসলে দুজন পীরের অনুসারী, এরা মুরিদের মতো। যে এখানে খালেদা জিয়া আছেন, ওইখানে শেখ হাসিনা আছেন, দুজনই দুই জায়গায় পীরের মতো অবস্থান, ওই পীরের অনুসারী হিসেবে মুরিদ হিসেবে এরা চলছেন। তো রাজনীতির প্রথম দিকে আপনি রাজনীতি করছেন জনগণের জন্য, খালেদা জিয়াও রাজনীতি করছেন জনগণের জন্য, কিন্তু তার নিচে যারা আছেন সবাই রাজনীতি করেন সেই খালেদা জিয়াকে খুশি করার জন্য কিংবা শেখ হাসিনাকে খুশি করার জন্য। তো এই জায়গায় হয় কি, জনগণের যে দাবি বা জনগণের কষ্ট ভোগান্তি যেগুলো, সেগুলো পিছনে পড়ে যায়। দেখা গেল কি যে বিরোধী দল যখন খুবই নিপীড়িত হচ্ছিল, তখন দেখা গেল যে বিএনপির কথা, যে বিএনপি শুধুমাত্রই তাদের দুজন শীর্ষ নেতাদের মুক্তি কিংবা বিচার নিয়েই কথাবার্তা বলেছে, কিন্তু এই পাশে যে জনগণের অনেক ভোগান্তি আছে বা রাজনৈতিক যে সমস্যাগুলো আছে যেটাতে পাবলিক নুইসেন্স তৈরি হচ্ছে, এগুলো নিয়ে তারা আসলে কোনো কথা বলে নাই। তো এটা অবশ্যই আমার মনে হয় যে এটা তাদের একটা ভুল সিদ্ধান্ত, কারণ আপনি দুটি পলিটিক্যাল পার্টি দুজন জননন্দিত ব্যক্তি তৈরি করে গেছেন, যেভাবে জিয়াউর রহমান, যেভাবে শেখ মুজিবুর রহমান, তাদের হাতে গড়া দুটি দল। তো এই দুটি দলকে অবশ্যই জনগণ সাপোর্ট করে, এবং সাপোর্ট না করলে তো এই দুটি দলের এত বড় যেত না, কিন্তু হতো না। এই জায়গাতে বিএনপির ভুল ছিল। আর আরেকটা জিনিস হচ্ছে যে মনি ভাই যেটা বললেন যে ওবায়দুল কাদের যে চ্যালেঞ্জ করেছেন, সেটা বিএনপিকে এখন প্রমাণ করতে হবে, কিছু একটা করতে হবে, অর্থাৎ দেখাতে হবে, প্রমাণ করা ওনার কাছে। আমার মনে হয় যে এই জায়গাতে প্রমাণ দেয়ার কি আছে, বিরোধী দলের যেহেতু দুজন শীর্ষ নেতাই এবং প্রায় ৮০ বছর বয়স্ক, প্রায় ৮০ বছরের কাছাকাছি বয়স্ক একজন মহিলা, তিনি ৩ বারের প্রধানমন্ত্রী, তিনি যেহেতু বন্দিশালায় নির্যাতিত হচ্ছেন বা নির্যাতনের শিকার হয়েছেন দীর্ঘদিন ধরে, তো আমরা আর নতুন করে ওই লিস্ট কাকে দেবো? সরকার যদি এই দুজনকেই বন্দি করে রাখতে পারে বা আইনের মাধ্যমে ইয়ে করতে পারে, তো বাকিরা তো আসলে চুনুপুঠি বা ডাল ভাতের মতো। তো সুতরাং এতে প্রমাণের কিছু নাই। এটাই প্রমাণ করে যে এদেশে নির্যাতনের শিকার হয়তো বিরোধী দল ওইভাবে বের হচ্ছে না। বিরোধী দল যদি আরও আগ্রাসী ভূমিকায় চলে যায়, তাহলে সরকার হয়তো আরও আক্রমণ করবে আইন কানুন দিয়ে। আর যেটা হচ্ছে যে বাংলাদেশে বর্তমানে যে সেট অফ লোকজন কাজ করছে বিভিন্ন প্রশাসনে বলেন, বিচারে বলেন, সব আওয়ামী লীগের কি বলা হয় যে ছাঁকুনির মধ্য দিয়ে তারা যাওয়া লোকজন, এবং সবাই এরা ছাত্র জীবনে কিংবা অন্য জীবনে তারা আওয়ামী লীগ রাজনীতির সাথে জড়িত ছিলেন। সুতরাং এইসব লোকেরা হচ্ছে কি, এক হচ্ছে তাদের চাকরির অবস্থানটা ঠিক রাখা, চাকরি যে সরকার তাদেরকে দিয়েছে এটার একটা রিওয়ার্ড মানে আপনি বলতে চাচ্ছেন যে যাদের ব্যাকগ্রাউন্ড কোনো না কোনোভাবে আওয়ামী লীগ সমর্থন। সুতরাং জনগণ ওই প্রশাসন কিংবা বিচারালয় কিংবা এইসব জায়গাতে যে বিচার পাওয়ার কথা ছিল সেটা পাচ্ছে না। এন্ট্রি আওয়ামী লীগ যারা তারা কি চাকরি পাচ্ছে না? আমার মনে হয় সেটা আস্তে আস্তে কমে এসেছে, পাচ্ছে না আমি এটা বলবো না। এবং অনেকেই তারা এখন আওয়ামী লীগের ঢং ধরেছে, আওয়ামী লীগ হয়েছে, এইভাবেই তারা এখন রাজনীতি করছে। আওয়ামী লীগ যেভাবে চাচ্ছে ঠিক প্রশাসনের সবাই ঠিক ওই কায়দাটাই ফলো করছে, যে তাদেরকে খুশি করে রাজনীতি করে। এবং বদলি টদলির বিষয় আছে, অনেক বিষয় আছে, টাকা পয়সা রোজগারের বিষয় আছে, বিভিন্ন পোস্টিং এর বিষয় আছে, এগুলো সব ঠিক রাখতে হলে এটাই তো বাংলাদেশে এভাবে চলে এসেছে। কারণ সরকারি দল, সরকার যেভাবে চাবে সেভাবেই তো দেশ পরিচালনা। না, এটা মনে হয় আসলে ভুল ধারণা আমাদের। আসলে সরকার যেভাবে চাবে ওটা হবে না, প্রত্যেকের একটা রুলস অফ প্রসিডিউর আছে। তারা তো কখনো বলেনি যে যারা এন্ট্রি আওয়ামী লীগ তাদের চাকরি দেওয়া হবে না। সরকার মানে আমি মনে করেন একজন ডিসি, এসপি যারা কাজ করছেন, এরা কিন্তু ওই সরকারের না, ইয়ের না, ওই দলের কোনো অনুগত ব্যক্তি না, কিন্তু এরা কাজ করছেন দলীয় অনুগত ব্যক্তি হিসেবে।
এটা এটা ভুল জায়গা। সরকারের নিয়মে সংবিধান মতো কাজ করতে হবে। সংবিধান মতো আপনার ওই রাষ্ট্রের যারা কর্মকর্তা কর্মচারী আছেন তারাও কাজ করতে হবে। সুতরাং এখানে সরকারকে ওই জায়গায় ফলো করতে হবে, কর্মকর্তা কর্মচারীরাও এটা ফলো করতে হবে। কর্মকর্তা কর্মচারীরা একটা এর মাধ্যমে আসছেন, এটা পাবলিক প্রতিনিধি হিসেবে আসেন না, এরা পাবলিক প্রতিনিধি হিসেবে আসেন। উভয়কেই এই সংবিধানকে ফলো করে কাজ করতে হবে। এখানে সরকার যে তার পাওয়ার এক্সারসাইজ করবে, সরকার কেন এসছে? সরকার এসছে মানুষের উন্নয়নের জন্য, ডেভেলপমেন্টের জন্য। তারা তো ক্ষমতা দেখানোর জন্য আসে নাই। আর আরেকটা জিনিস যেটা বললেন যে মনি ভাই বলছিলেন যে বাংলাদেশে যেটা হচ্ছে যে আমাদের সংসদে যারা নির্বাচন করেন, এখানে শুধু সরকারি দল এবং বিরোধী দল না, স্বতন্ত্র প্রার্থী যারা আছেন তারাও কিন্তু এই রাজনীতির অংশ। তো আমরা শুধু বিএনপির বিষয় আশয় নিয়েই কথা বলি, বাকি যে আরো অনেক দল আছে, একজন ব্যক্তির বিষয়টাও কিন্তু আমরা এখানে তুলে আনি না। রাজনীতিতে একজন স্বতন্ত্র ব্যক্তিও কিন্তু গুরুত্বপূর্ণ। হ্যাঁ, যদি আপনি ওইভাবে যান, তো সেই জিনিসটা আমাদেরকে খেয়াল করতে হবে। আমরা আসলে সভ্যতার এমন এক জায়গায় পৌঁছেছি, আমরা এইসব বিষয় নিয়ে তর্ক করলে আসলে মনে হচ্ছে যে আমরা আসলে সেই কোন আদি যুগে পড়ে আছি। আমরা আসলে আমাদের লজ্জাই লাগে আসলে এইসব কথাবার্তা আমাদেরকে বলতে হচ্ছে। যে তার মানে আপনি বলতে চাচ্ছেন যে যারা সরকারি অর্থাৎ আওয়ামী লীগের সাথে কোনো না কোনোভাবে কিংবা তার ফ্যামিলি কোনো না কোনোভাবে সম্পৃক্ত আছে, তারা একটু কিছুটা প্রিভিলাইজ পাচ্ছে। সোজা কথা, বাংলাদেশে এখন আপনাকে কাজ করতে হলে, থাকতে হলে আওয়ামী লীগের সাথে আপনাকে থাকতে হবে, নতুবা আপনাকে পিটানোর উপর থাকতে হবে। এই পিটানোটা আপনি সরকার যে কোনোভাবে দিবে, তার বাহিনী দিয়ে দিতে পারে। আর সরকারের রাষ্ট্রীয় যে কর্মকর্তা কর্মচারীর বিষয় আছে, তারাও এই সুযোগে তারা এই কাজটি করে দেয়। জি, ধন্যবাদ আপনাকে। যারা মুজিবুল হক মনি যেমনটা বলছিলেন, রোমান বক চৌধুরী, যে যারা বাংলাদেশে টিকতে হলে সরকারের সাথে কিছুটা সম্পৃক্ত থাকতে হবে, আপনি কি তার সাথে একমত কিনা? না, এটা একমতের কোনো বিষয় না। আমি বলি যে এটা আগেই বলছি যে যে সরকার আজকের যে বক্তব্য বললেন যে ওই সংসদের কথাটা, আজকের সংসদটা কীরকম সংসদ, এটা একটা সাধারণ মানুষকেও যদি জিজ্ঞেস করা হয় তাহলে কি বলবে? বাংলাদেশ কি এমনই একটা দেশ হয়ে গেছে যে একটা দলের আদর্শ কাজকর্মে সব কিছুর ভক্ত হয়ে গেছে সারা বাংলাদেশ, সারা দেশের মানুষ? তা তো না। এই সংসদে আইন প্রণয়ন হবে। এখন এমন একটা আইন প্রণয়ন করতে যাচ্ছে সরকার, এই পার্লামেন্ট, যেটা জনস্বার্থের বিরোধী, কিন্তু সরকার করছে, সরকারের এমপি যারা আছে তারা করছে। কারণ এখানে যারা অন্যান্য এমপি আছেন তাদের তো সে নাই, বলতে তাদের কোনো সংখ্যাগরিষ্ঠ মানে সংখ্যার কোনো নাই, কিছু নাই। তো এইটাও এক ধরনের আমি বলবো আর কি, যে মানে অরাজকতার মতোই আমি বলবো, একটা অরাজকতার মানে প্রমাণ দেওয়াতে। কারণ এই সরকার যেভাবে নির্বাচিত হয়ে আসছেন, দ্য ওয়ে দে কন্ডাক্টেড দ্য মানে ইলেকশন পলিসি, সেইখানে আমরা কি দেখছি? আমি একটা উদাহরণসহ বলতে পারি সাধারণ হিসাবে, যে আওয়ামী লীগ অথবা বিএনপি যদি এখানে থাকতো, আওয়ামী লীগ 300 সিটের মধ্যে যদি 200 সিট তারা নিয়ে 100টা সিট ছেড়ে দিত, বিএনপিরা দিব না, বিএনপি আসবে না। অন্যান্য দল তো ছিল, এখানে অনেকগুলো দল ছিল। এটা অসুবিধাটা কী হতো? সরকার তো গঠন করতে পারতো, এরাই তো সরকার গঠন করতে পারতো, তাই না? এটা না দেওয়ার যে মেন্টালিটিটা বা উদ্দেশ্যটা, এটাকে আমরা কিভাবে নিব? এইটার কীভাবে নেব না, শুধু এই কালচারটা বাংলাদেশের জন্য একটা মারাত্মক ধরনের নষ্ট উদাহরণ হয়ে থাকবে। কেন? বিএনপি যদি পরশুদিন ক্ষমতায় যায়, বিএনপি এই পলিসি নেবে, একই অবস্থা হবে। আজকে তো সবাই তো চিরদিনের জন্য আসে নাই, আওয়ামী লীগকে একদিন ক্ষমতার দিকে যেতে হবে। বিএনপি এবং আওয়ামী লীগের সেই মিউজিক্যাল চেয়ার খেলা আমরা দেখে আসছি, এটা হবে ভবিষ্যতে। বিএনপি আসছে, ক্ষমতায় আসছে, তখন যদি ওরা এই পলিসিটা অ্যাপ্লাই করে তাহলে কি হবে? অর্থাৎ এই অরাজকতার কন্টিনিউশনটা তখনও থেকে যাবে। এই জন্য আমি বলবো যে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে নগণ্য একটা উদাহরণ হচ্ছে গত ইলেকশনটা, গত নির্বাচনটা। এটা একটা মারাত্মক উদাহরণ এবং প্রগ্রেসিভ চিন্তা ভাবনার
মানুষ যারা এরা অথর্ব হয়ে যাচ্ছে এবং মুখ থুবড়ে পড়ে আছে। কারণ এক মধ্যে আগে যেটা যে সরকারের জিন্দাবাদ দেন, আপনি ভালো, আপনি জিন্দাবাদ দেবেন, আপনি ভালো না, আপনি কোনো জায়গায় নাই। আপনি সরকারের দল করলেও আপনি যদি সত্য কথা বলেন আপনি কিন্তু ভালো জায়গায় যেতে পারবেন না। আপনি চামচামি করেন আপনি অনেক বড় উপরে চলে যেতে পারবেন। তো এই যে কালচারটা, আই এম ভেরি ওরিড অ্যাবাউট দ্যাট কালচার। এই কালচারটা যে সৃষ্টি করছে তাকে জবাবদিহি করতে হবে, তাদেরকে জবাবদিহি করতে হবে জাতির কাছে একদিন। কেন এরকম হবে? এটা কি তোমাদের কোনো ভবিষ্যৎ অতীত কোনো কিছু তোমাদের কালচারটা হিসাবে তো কেউ তো সৃষ্টি করে না, এটা হয়তো একটা কি? কালচারটা তৈরি হয়ে গেছে, কিভাবে তৈরি হয়ে গেছে? আসমান থেকে আসছে? মেন্টালিটিটা নেভার মেন্টালিটি। এটা কই থেকে আসছে? আপনার সর্বদলীয় বা এই প্রশ্নটা কি ছিল? অংশগ্রহণমূলক নির্বাচন, পার্টিসিপেশনটা সেখানে থাকতে হবে, নিশ্চিত থাকতে হবে। এটাকে আমি সোজা কথাটারে আমি কেন এই ঘুরিয়ে পেঁচিয়ে বা নেগেটিভ ওয়েতে নেব? আমি এই স্বতন্ত্র পার্টি দাঁড় করে দেবো আমার দল থেকে, তাহলে পার্টিসিপেন্টটা কোথায় হলো? আমার দলেই শুধু এখানে পার্টিসিপেট করলো, অন্য দলের সেখানে কোনো জায়গা হলো না বা করলো না। তাহলে এটা পার্টিসিপেন্ট হইলো কেমন? এটা গণতন্ত্রের ইয়েতে কোথায় যাচ্ছে এটা? হ্যাঁ, পার্টিসিপেন্ট করে আপনার বিদেশিদেরকে বোঝানো যেতে পারছে যে দেখো এখানে দেখো আমার সবই দাঁড়াইছে, প্রত্যেকটা সিটে কম্পিটিশান হয়েছে, কিন্তু কারা কম্পিট করছে, কে কম্পিট করছে, এই কথাগুলো তো ক্লিয়ার, এটা তো জনসাধারণ সবাই জানে। তো এই খেলাটা জনসাধারণের সঙ্গে খেলে খুব বেশি একটা ভালো হবে না, রেজাল্ট খুব বেশি ভালো সামনে ভালো না, সোজা কথা রেজাল্ট ভালো হবে না। কারণ ইতিমধ্যে স্টার্ট হয়ে গেছে, ভিতরে এটা স্টার্ট হয়ে গেছে। কারণ দ্বন্দ্ব স্বাভাবিক, দলের ভিতরেই দ্বন্দ্ব স্বাভাবিক হবে এটা। কারণ দেখা গেছে যে একটা ডেডিকেটেড একটা লোক যে এখানে এমপি ইলেকশনের টিকিট পাইতে পারে, সে পায় নাই, পাইছে কে? চামচা একটায় ধামাধরা, সে পাইছে। তো এটার কি রিয়াকশান নাই? অবশ্যই রিয়াকশান হবে। তো এটা হইল গিয়া যে দূরদর্শিতার অভাব, যেটা বলে আমরা বঙ্গবন্ধুকে হারাইলাম কেন? দূরদর্শিতার অভাবে। সেই সরকারটা ছিল একটা অথর্ব আনাড়ি সরকার ছিল বঙ্গবন্ধু সরকার, যার কারণেই বঙ্গবন্ধুর মতো একজন মানুষকে আমরা হারাইতে হয়েছে। জি নিশ্চয়ই, আমি আপনার কাছে আবার ফিরে আসবো জনাব রোমান বরকত চৌধুরী। আপনার কি মনে হয় যে সরকার বিগত যে 17 বছর ধরে যে বিএনপি যে নির্যাতন নিপীড়িত হয়ে আসছেন, তো সরকার কি এই ভয়ে ভীত যে তারা কখনো যদি বিরুদ্ধে চলে যায় এই নির্যাতনের শিকার হতে পারে? সেটা স্বাভাবিক। আপনি জানেন যে আপনি কি করছেন, এবং আপনি যে ঘোড়ার পিঠে সওয়ার হয়েছেন, বাঘের পিঠে সওয়ার হয়েছেন, এই নামলে যে বাঘ আপনাকে খাবে এটা আপনি জানেন, এই জন্য আমি নামতেছেনও না। তো আমার ধারণা যে তার মানে বিএনপি আসলে তারাও এই নির্যাতন চালাবে, কেন করবে না? এটা তো মানে আওয়ামী লীগই শিখিয়ে দিল যে আমরা যা করেছি। কিন্তু সেক্ষেত্রে তো আওয়ামী লীগ যদি কোনো ভুল করে থাকে, কোনো অনিয়ম করে থাকে, দুর্নীতি করে থাকে, সেটার জন্য তো আদালত রয়েছে। আমি ওইটা বলছি না যে মানে ওই অন্যায়ভাবে পিটাতে হবে, মারতে হবে, এটা আমি বলছি না। আইনের দ্বারস্থ তো তাদেরকে হতে হবে। হ্যাঁ, একদম সবাইকে এটা হওয়া উচিত, কারণ এটা আমাদের সবার জন্য হচ্ছে। বাংলাদেশে আপনি যেভাবে একজন নাগরিক, আমি একজন নাগরিক, একজন ভিক্ষুকে যেভাবে নাগরিক, শেখ হাসিনা, খালেদা জিয়া তিনিও একজন নাগরিক। অর্থাৎ সরকারের কাছে, সংবিধানের কাছে প্রত্যেক ব্যক্তির মর্যাদা সমান, এটা আমাদেরকে করতে হবে। হ্যাঁ, বাস্তবে আমরা হয়তো সমান না, আমাদের ভিন্ন ভিন্ন বৈশিষ্ট্য থাকতে পারে, কেউ কালো আছে, কেউ ধলা আছে, কারো এটা নাই ওটা নাই, অনেক কিছু থাকতে পারে, কিন্তু একজন ব্যক্তি হিসেবে ওই সংবিধানের কাছে আমাদের সবারই সমান মর্যাদা থাকা উচিত। তো আমরা এই জায়গাতে পৌঁছতে পারি নাই এখনও। আমরা আমাদের দেশে এই বড় ভাই কালচার, এলাকাতে একজন বড় ভাই হবে, বড় ভাইয়ের আন্ডারে কিছু লোকজন থাকবে, আরেক বড় ভাই হবে, ওরা মারামারি করবে, যে জায়গা বেশি দখল করতে হবে, যার প্রভাব প্রতিপত্তি বেশি হবে, সরকার ওকে টেনে নিবে, কদিন পরে ওর প্রয়োজন ফুরালে আরেকজনকে ধরবে, এবং এটা একটা মানে বিশ্রী সিস্টেম, যে মানে নিয়মের বাইরে গিয়ে। তো আমরা এই বড় ভাই সিস্টেমটাকে আমরা মূলোৎপাটন করতে চাই, এটা আমরা দেখতে চাই না। আমাদের দেশে তো শিক্ষিত লোকের অভাব নেই, অনেক লোকই তো শিক্ষিত হয়েছেন, উচ্চ শিক্ষিত হয়েছেন। আমার মনে হয় যে আমরা রাজনীতিতে যে আলাপ আলোচনাগুলো করি,
এগুলো অত্যন্ত মানে নিচু মানের সাবস্ট্যান্ডার্ড, এইগুলো আমাদেরকে মানে ওই জায়গাতে কোয়ালিফাই করে না। আমাদের একটা সাংস্কৃতিক ঐতিহ্য আছে। বাংলাদেশ ভারতবর্ষে ভারতীয় জাতীয়তাবাদ আন্দোলনের অন্যতম পুরোধা স্থান যেটা বলা যায়, এখানে অনেক বড় বড় নেতারা তৈরি হয়েছেন। Yeah. আমরা যখন রাজনীতিতে আজকে এই ওবায়দুল কাদেরের এইসব কথাবার্তা নিয়ে আমরা যখন কথা বলি, সত্যি কথা আমার লজ্জা হয়। এটা মনে একটা প্রাইমারি স্কুল লেভেলের কথাবার্তাও না। শিক্ষা দীক্ষায় যদি প্রাইমারি স্কুলেও পাশ করে কোনো ব্যক্তি, হয়তো এরকম এসে কথা বলতো না। সুতরাং আপনাকে মনে করতে হবে যে আপনি আজকে যা করছেন তার রিপারকেশন একটা হবে আপনার উপরে। তো সেটা অনুযায়ী আপনাকে চলতে হবে। হয়তো আমাদের দেশের রাজনীতিতে এরকম কালকে ওবায়দুল কাদের দেখা যাবে যে হে হে হা হা করে একটা হাসি দিয়ে কোথাও বলবে যে ভাই এগুলো আমি করতে হয়েছে, আমাকে বাঁচাও, এরকম একটা কথা বলে সব পার করে দিবে। তো আমরা আসলে এই ধরনের রাজনীতি চাই না। আমরা চাই একজন নেতা হিসেবে যিনি আমাদের সামনে দাঁড়াবেন, তার কথাবার্তা যেন আমাদের কাছে ভাবনার তৈরি করে, উদ্রেক করে। আর যে জিনিসটা আমাদের অভাব বাংলাদেশে, সেটা হচ্ছে যে একটা সিস্টেমের মধ্যে কোনো কিছু দাঁড় হয় নাই। যে সিস্টেমটার মধ্য দিয়ে যদি আপনি একজন দলের নেতাও তৈরি হতেন, তাহলে এই যে একটু আগে বললেন যে আজকে আওয়ামী লীগের দলীয় নেতা কর্মীদের মধ্যে প্রচণ্ড মানে কি বলা যায় যে উগ্র প্রতিযোগিতা চলছে। তাদের প্রত্যেকে এখন তারা একজন আরেকজনেরকে খেয়ে ফেলবে, মেরে ফেলবে, এই ধরনের একটা অবস্থা তৈরি হয়েছে। সুতরাং ওবায়দুল কাদের দেখলাম যে আইন শৃঙ্খলা বাহিনীকে তারা মানে নির্দেশ দিয়েছেন যে তারা যেন সবাই যেন মানে কেউ কোনো ধরনের বাড়াবাড়ি না করে, সবাই যাতে সুষ্ঠুভাবে ইলেকশন, মানে অর্থাৎ দলের অভ্যন্তর থেকেই এখন সুষ্ঠু নির্বাচনের দাবি তৈরি হয়েছে। সেটা মনে হয় যে বিএনপি এতদিন যে দাবিটা করেছিল, বিএনপিকে আমি বলবো না, আমি বলবো বিরোধী পক্ষ বা অর্থাৎ বাংলাদেশের জনগণ যে দাবিটি করেছিল তার পক্ষে তাদের অবস্থান তৈরি হচ্ছে। এবং যেটা মনি ভাই একটু আগে বললেন কিন্তু যে কিন্তু একটি বিষয়ে কথিত আছে যে বিএনপি জনগণের সম্পৃক্ততা নেই বলে তারা বিদেশিদের দ্বারস্থ হচ্ছে এই দাবিগুলো নিয়ে। এটা আসলে দুই দলই তো বিদেশিদের দ্বারস্থ, বিদেশিদের দ্বারস্থ না। হ্যাঁ, আমরা যখন ঘরে যখন সমস্যা থাকে তখন তো বাইরের কেউ এটাতে হস্তক্ষেপ করেই। তো বিদেশিরা কেন আসবে আমরা যদি ঠিক থাকতাম? এটা যদি আমরা এতই বুঝি, দুই দলই যদি আমরা এতই বুঝি, তা আমরা কেন দুই দলের মধ্যে এত বিভেদ, এত বিভক্তি তৈরি করে রেখেছি? যে জিনিসটা হচ্ছে যে বাংলাদেশে বিএনপির যেটা সমস্যা আমি বলি, আওয়ামী লীগের সেটা হয়তো কম আছে। বিএনপির ইন্টেলেকচুয়াল যে একটা বডি আছে সেটা নাই আসলে। এরা ইন্টেলেকচুয়ালি কোনো কিছুকে কনফ্রন্ট করতে পারে না। এর কারণ হচ্ছে যে আপনি কোন একার ব্রেনে কোনো কিছু হয় না। আপনাকে একটা গ্রুপ অফ পিপুল থাকতে হবে যারা আসলে যে কাজে সেরা আছে বা যার দক্ষতা আছে ওই জায়গাতে সে কন্ট্রিবিউট করতে হবে। সেটা একটা দল হিসেবে যেভাবে করতে হবে, সেই দলের জিনিসটাই আপনি যখন ক্ষমতায় যাবেন তখন দেশে রূপান্তর করবেন। তো আপনার একটা দলই যেহেতু একটা গভর্নমেন্টের শ্যাডো হিসেবে তৈরি হয় নাই, সেখানে পকেট কমিটিতে নেতা নির্বাচিত হন, সেটা আওয়ামী লীগ বিএনপি দু জায়গাতেই। তো এইরকম জায়গাতে আপনি আর কি পাবেন? এরা সবাই আপনার সামনে এসে বাঘ হয়ে যাবে আর তার নেতার সামনে গিয়ে বিড়াল হয়ে বসে থাকবে। তো এদের কাছে আপনি আমার মনে হয় যে আমরা যারা কথা বলছি, অনেকেই তো শিক্ষিত লোক এখানে যারা কথা বলেন, আমার মনে হয় যে এইসব নিয়ে কথা বলা উচিত না, বরং দায়িত্ব নেওয়া উচিত। যারা কথা বলি আমরা দায়িত্ব নেওয়া উচিত, আমাদের দায়িত্ব নেওয়া উচিত। রাজনীতি ওই ওবায়দুল কাদেরদের জন্য না, ওই তারেক জিয়াদের জন্য না, খালেদা জিয়ার জন্য না। রাজনীতি সবার এখানে সেম স্টেক, যেটা বলা যায় যে সবাই সমান স্টেক হোল্ডার হিসেবে সমান। সুতরাং আমাদেরকে প্রত্যেকের জায়গা থেকে রাজনৈতিক সচেতন হতে হবে। সেটা একজন ভিক্ষুক হিসেবে রাস্তায় আপনি ভিক্ষা করেন, আর আপনি উঁচুতলার প্রতাপশালী ব্যক্তি হন, আপনাকে রাজনৈতিক সচেতন হতেই হবে। এবং রাজনীতি আমরা যারা একটু মানে কি বলে গা বাঁচিয়ে চলতে চাই যে না রাজনীতি আমার জন্য না, এগুলো আমাদেরকে বাদ দিতে হবে। রাজনীতি এখন আমাদেরকেই নিতে হবে যারা আমরা কথা বলি। আমি আমার কথাই বলছি, আমাকেও সেই দায়িত্বটা নিতে হবে। আমার মনে হয় যে এই জায়গা থেকে যখন এটা পরিবর্তন আসবে, তার একটা উপায় তো অবশ্যই তৈরি হবে। ভালো জিনিস যখন আপনি কোথাও প্রেজেন্ট করবেন, তার ভালো ফলাফলই আপনি পাবেন। আপনি খারাপ লোকেরা এখন রাজনীতিতে, আপনি এর থেকে ভালো আশা করতে পারেন না, ঠিক না? যে আপনি এখন গোবরে গিয়ে যদি গোলাপ ফুলের গন্ধ খুঁজতে চান, তাহলে আপনি পাবেন না সেটা।
এটাই হচ্ছে বাংলাদেশের জি, সমস্যা, ধন্যবাদ আপনাকে। সিস্টেম নেই জি, বাংলাদেশে। ধন্যবাদ আপনাকে জনাব মুজিবুল হক মনি। আমি আপনার কাছে আসতে চাচ্ছি এবং আমি একটু প্রসঙ্গটা একটু চেঞ্জ করতে চাচ্ছি। আমরা জানি যে বেশ কিছুদিন ধরে আমরা জানি যে বাংলাদেশের সাথে ভারতের বিশাল একটা বাণিজ্যিক সম্পর্ক রয়েছে। অনেক পণ্য আমদানি রপ্তানি করা হয় দুই দেশের মধ্যে। তো সেক্ষেত্রে বেশ কিছুদিন ধরে যেটা বিএনপি এটার পক্ষে কাজ করছে যে ভারতীয় পণ্য বয়কট, তো এতে কি কি কোনো সমস্যার সমাধান হবে ভারতীয় পণ্য বয়কট করলে? আমি নিজেও জানি না যে ভারতীয় পণ্য কেন বয়কট করতে হবে। এটা যদি গ্রহণযোগ্য কোনো রিজন থেকে থাকে আমি শুনি নাই বা ইয়ে করি নাই। তবে আমি এতটুকু বলতে পারি যে ভারতের উপর আদৌ আমরা কি ডিপেন্ডেন্ট কিনা। যদি কোনো দেশ অন্য দেশের উপর ডিপেন্ডেন্ট থাকে তার পণ্যের জন্য, তাহলে অবশ্যই সেখানে প্রশ্ন আসে বা ইয়ে আসে। আচ্ছা, এবং আরেকটু কথা আছে যে ভারত আসলেও কি আমাদের সাথে এই যে বাজারজাতকরণ, তার যে পণ্যগুলোকে বাজারজাত করতে গিয়ে এই বদমাইশি করছে কিনা, বা এখানে কোনো ইয়ে করছে কিনা, সেটা একটা ধর্তব্য বিষয়। আচ্ছা, তো একটা উদাহরণ আপনাকে দিতে পারি। বাংলাদেশের রাজনীতি থেকেই কিন্তু সব কিছুতে অনেক খারাপ জিনিসগুলো সংক্রামিত হয়। ভারত বিদ্বেষ, এটা একটা খুব চমৎকার একটা ইয়ে। এটা ওই কায়েদে আজমে শিখাই গেছিল যেভাবে, ওই সারা পাকিস্তান আমল চলছে, এখনও চলে বা ইয়ে চলে, যে ভারত বিদ্বেষ একটা খুব ভালো একটা ট্যাবলেট। এটাকে যদি গিলাইতে পারেন তাহলে হয়েছে, ভালোই হয়েছে। আমি তখন উকিল, সিলেট বারের, 84-85 সনের কথা। আমি ওই ওই যে ব্লেড, ওই যে সেভ করার ব্লেড, কি সোর্ড, এবং ইন্ডিয়া থেকে একটা আসতো, এটার নামটা ভুলে গেছি, ওই বাংলাদেশে বিক্রি হতো আর কি হতো। তখন আমি ওই দেখতাম যে ইন্ডিয়ার যেটা আসছে এটার কোয়ালিটিটা সোর্ড থেকে আরও ভালো, কিন্তু দাম 50 পেনি কম। ঠিক এইভাবে অনেক জিনিস আমি তুলনা করছি। তা আমি ওই শিলচরে গেছি, আমি এক নেতারে দেখার জন্য, বমুকেশ রায়, উনি কংগ্রেসের নেতা ছিলেন। তো উনি ভারতে চলে গেছিলেন উনি তো ওনাকে দেখার জন্য আমি গেছিলাম। এটা আমার একটা অভ্যাস, মানে পুরনো নেতাদেরকে বাড়িতে গিয়ে দেখা। তো ওইখানে গিয়ে একটা জিনিস দেখলাম কি, যে ওই যে কি ব্লেডটার নাম ভুলে গেছি, উইলকিনসন সামথিং লাইক দিস, ওইখানে দাম, ওই যে শিলচরের দাম দেখা যায় বাংলাদেশে যে দামটার ইয়ে করে এর থেকে আরও একটু বেশি। দ্যাট মিনস তারা বাংলাদেশে পণ্যটা দিচ্ছে সস্তা দামে। ঠিক তদ্রূপ কোর্টের কাছেই মসজিদের নামটা কি ভাই, ভক্ত ভাই, কি নামটা বলেন, মসজিদে, বড় মসজিদে ওই যে মেন রোডের এখানে। আচ্ছা, এই কুদরতুল্লাহ মসজিদ। তা কুদরতুল্লাহ মসজিদের কর্নারে একটা লাইব্রেরি, ফৌজিয়া লাইব্রেরি। আমি গেছি ওই যে ডিকশনারি কেনার জন্য। তো এটিদেব ডিকশনারি, আর একটা হলো বাংলাদেশের একটা ডিকশনারি। অনুষ্ঠানের শেষে থেকে আপনি যদি একটু সংক্ষেপে শেষ করে ফেলি। এখানে দেখা গেল যে এটিদেবের যে প্রিন্টিং এত ক্লিন, এত পরিষ্কার, এত কম্পোজ, এত সুন্দর, এটার দাম হলো 95 টাকা। আর বাংলাদেশের যে নিউজ প্রিন্টের কাগজ, একটু সামান্য পানি বলে হয়ে যাবে, এটা হলো 120 টাকা। ইয়েতে ঘটনা হচ্ছে গিয়ে যে অবৈধভাবে অনেক জিনিস থেকে ইন্ডিয়া থেকে আনা হয়ে আইনা এখানে বিক্রি করা হয় এবং কম দামে বিক্রি করা হয় বা ইয়ে করা হয়। ইন্ডিয়া জানে হাউ টু মেক হিজ মার্কেট, এটা জানে, কিন্তু আমরা জানি না বা ইয়ে করি না। সেই ক্ষেত্রে আমি বলবো যে ইন্ডিয়ান পণ্য যে বর্জন করতে হয়, আসলে আমাকে কি করতে হবে, সেটা অল্টারনেটিভ না বের করে আমি বর্জন করে নিলাম, এটা তো আত্মঘাতীর মতো হবে। নিশ্চয়ই, ধন্যবাদ আপনাকে। নোমান বক্ত চৌধুরী, আপনি যদি বলেন এই প্রসঙ্গে। কতটুকু সময় আছে? আমি আমার 1 মিনিটে শেষ করব। 1 মিনিটে যদি শেষ করতে হয় আসলে এটা কিছুই বলা হবে না। আমি আমার আসলে জি বলেন। মনি ভাই যে কথাগুলো বলেছেন, আসলে আমার এটাতে আমার কোনো সমর্থন নেই। আপনি যদি একজন দেশপ্রেমিক হন, আপনার যে সোট যেটাতে আপনার দাড়ি কাটতে গিয়ে গালও কেটে যেতে পারে, সেটাই আপনাকে নিয়ে খুশি হতে হবে। আমি ইন্ডিয়ায় যদি আমাকে মাগনাও দেয় বা অন্য কোনো, আমি ইন্ডিয়ার কথা বলছি না, বিদেশ যদি আমাকে মাগনাও দেয়, আমি সেটা ব্যবহার না করাই উচিত। বরং আমার এটা কিভাবে আমি আরো ডেভেলপ করব, আমি ওই ফিডব্যাকটা আমি আমার কোম্পানির কাছে দিতে পারি। এটা বর্তমান বিশ্বে যাচ্ছে,
বাংলাদেশের সাথে পণ্যের সাথে আসলে রাজনীতির একটা সম্পর্ক আছে। ভারত যেহেতু আমাদের রাজনীতিতে বিশেষভাবে দখল করে আছে, সেটা পণ্যের কারণেই। কারণ আমরা তার পণ্য কিনি, তাকে আমরা লাভবান করি, তার দেশের লোকজন ওইসব পণ্যের কোম্পানিতে কাজ করে, আমাদের কিছু হয় না। যেটা হয়ে যায়, আমরা আমাদের রিজার্ভ থেকে টাকাগুলো তাদের কাছে দেই, ওইটা দিয়ে আমরা কিনে আনি। যদি আমাদের দেশের যেসব জিনিস আমরা ব্যবহার করি সেটা আমাদের দেশে যথেষ্ট আছে এবং রিপ্লেসমেন্ট একটা নয়, কয়েক পদের আছে, কয়েকটা আছে। সুতরাং আমি মনে করি কি যে বাংলাদেশের উচিত অন্তত স্বদেশ প্রেম থেকে আমার দেশের জিনিস আমি ব্যবহার করব, সেটা ইন্ডিয়া কোনো দেশেরটা আমি ব্যবহার করতে চাইবো না। কারণ আমার দেশের জিনিস ব্যবহার করলে আমার দেশের লোকজন কাজ করবে, আমার দেশের কারেন্সিতে আমার এখানে চলবে, আমার বিদেশের টাকা যে আমার ফরেন রিজার্ভ আমার ইউজ করতে হবে না। আমলে মনে হয় ইন্ডিয়া থেকে কোনো মাল আসে না, এটা আপনার হয়তো মানে আমি বিএনপির কোনো প্রতিনিধিত্ব করি না, আমি জানি না, সেটা বিএনপির কেউ থাকলে জবাব দিতেন। সেটা বাংলাদেশের জন্মের পর থেকে ইন্ডিয়ার উপর ডিপেন্ডেন্ট। কেন ডিপেন্ডেন্ট আমি থাকবো? তাহলে আপনি স্বাধীন হয়েছেন কেন? তাহলে আপনি পুরো স্বাধীনতা ওকে দিয়ে দেন। আপনি স্বাধীনতাটাও দিয়ে দেন। আপনি একটা দেশ হিসেবে যখন দাবি করবেন, দেশ আপনি শুনেন, বাংলাদেশের সাথে ইন্ডিয়ার পার্থক্য আছে। ইন্ডিয়া কখনো যুদ্ধ করে দেশ স্বাধীন করে নাই, বাংলাদেশ যুদ্ধ করে স্বাধীন হওয়া দেশ। এটা হলো অকৃতজ্ঞতা। এটা 100% অকৃতজ্ঞতা। আপনি তাদের পায়ে পড়ে থাকতে পারেন ভাই, আমি তাদের পায়ে পড়ে থাকব না, যেটা বাস্তব। এটা আমি বিপদে বছরই আপনার স্বাধীনতা এখানে বিপদে পড়ে আপনি যদি ট্রিপল লাইনে কল করেন, আপনার কি পায়ে পড়ে থাকতে হবে আমার? কিসের পায়ে আবার? না, ধরুন আপনি এখন ট্রিপল লাইনে কল করলেন আমার জন্য, এটা একটা শুনুন, এটা হলো আপনাদের মুক্তিযুদ্ধ বিরোধী একটা ট্রেন্ড। এটা হচ্ছে আপনার একটা গোলামির একটা এটা গোলামি। তো আপনারা মানে পাকিস্তানের গোলাম এখনো, যারা গোলাম বাংলাদেশের গোলাম বাংলাদেশে এখনো পাকিস্তানের গোলামি আমরা ভেঙেছি। এই জন্য ইন্ডিয়ার গোলামি আমরা ভাঙবো, সেটা হলো পাকিস্তানের গোলামি আমরা থাকতে চাই না। আপনাদের যাদের ভালো লাগে গোলামি করতে চলে যান, অসুবিধা নেই। ধন্যবাদ আপনাদের দুজনকে আজকের অনুষ্ঠানে যুক্ত হওয়ার জন্য। দর্শক দেখছিলেন জনরায় কথা বলছিলাম বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে। চলে এসেছে অনুষ্ঠানে একেবারে শেষ প্রান্তে। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।